প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আপনারা হয়তো ফিল করছেন বিগত কয়েকদিনের মধ্যে ভোটের হাওয়া অনেকটাই ঘুরে গেছে বিজেপির দিকে। মানে প্রচারের দিক দিয়ে এই মুহূর্তে বলা যায় কার্যত ঝড় তুলছে বিজেপি। অথচ সপ্তাহখানেক আগেও এই অবস্থা ছিল না, বিজেপির অনেক ডামাডোল ছিল। সেই সময় তৃণমূল কংগ্রেস বলা যায় প্রচারের দিক দিয়ে অনেকটা অ্যাডভান্টেজে ছিল, কিন্তু এই মুহূর্তে অনেকেই বলছেন যেন দিশেহারা হয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস, আর প্রচারের দিক দিয়ে একেবারে ঝড় তুলে যাচ্ছে বিজেপি। কেন এই অবস্থা তৃণমূল কংগ্রেসের, কেন দিশেহারা পরিস্থিতি, আমরা এটা নিয়ে একেবারে পয়েন্ট ধরে ধরে আলোচনা করব দর্শক। কিন্তু তার আগে একটা বিষয় আপনাদের নজরে আনতে চাই। আপনারা অনেকেই ইন্টারনেট ব্যবহার করেন, গুগলে গিয়ে সার্চ করেন। আমরা আজকে আপনাদেরকে দেখাবো একটা শব্দ সার্চ করে, সেই শব্দ সার্চ করলে কি দেখাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। তোলাবাজ, যদিও একটা বাংলা শব্দ, ইংরেজি বর্ণে লিখছি, লিখে সার্চ করছি, দেখুন তো কি দেখাচ্ছে। তোলাবাজ সার্চ করলেই আমরা দেখছি ইন্টারনেটে একেবারে অভিষেক ব্যানার্জির ছবি, ভিডিও একেবারে ভরে যাচ্ছে। দেখতে পাচ্ছেন তোলাবাজ এই শব্দটা যখনই আমরা ইন্টারনেটে গুগলে গিয়ে সার্চ করছি, সেখানে দেখুন যে কিভাবে অভিষেক ব্যানার্জির ছবি একেবারে ভরে যাচ্ছে। আমি যদি ইমেজে সার্চ করি, সেখানেও আপনারা দেখতে পাবেন অভিষেক ব্যানার্জির ছবি একেবারে ভরে যাচ্ছে। অর্থাৎ এই তোলাবাজ শব্দটা যেন অভিষেক ব্যানার্জির সঙ্গে একেবারে লিঙ্ক হয়ে গেছে। যেভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রচারে তৃণমূল কংগ্রেসের এই তোলাবাজ সম্পর্কে অভিষেক ব্যানার্জির নাম উঠে এসছে, কেউ কেউ নাম নিয়ে বলছেন, কেউ কেউ নাম না নিয়ে ইঙ্গিত করে বলছেন, তার জেরে বলা যায় ইন্টারনেট যেন ভরে গেছে অভিষেক ব্যানার্জির ছবিতে তোলাবাজ শব্দের সঙ্গে। কিন্তু অনেকটা জায়গা জুড়ে অভিষেক ব্যানার্জির ছবি, অর্থাৎ অনেকেই বলছেন এই তোলাবাজ শব্দটা এই ভোটের বাজারে যেন অভিষেক ব্যানার্জির সঙ্গে একেবারে লিঙ্ক হয়ে দাঁড়াচ্ছে। যেখানে তোলাবাজ দিয়ে সার্চ করা হচ্ছে অভিষেক ব্যানার্জির ছবি। বলা যায় ইন্টারনেটে এটা একটা বিরল একটা বিষয় যে এই ধরনের তোলাবাজ শব্দের সঙ্গে এতটা হিট হয়ে যাওয়া অভিষেক ব্যানার্জির নাম। দর্শক, এবার আমরা আলোচনা করতে চাই যে কেন দিশেহারা হয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস, কেন, সমস্যাটা কোথায়। আমরা একেবারে পয়েন্ট ধরে ধরে আলোচনা করতে চাই, কিন্তু তার আগে যেটা আমরা আপনাদের সামনে হাজির করতে চাই যে দিশেহারা হওয়ার আরও একটা যে বড় কারণ এই মুহূর্তে, যেটা অনেকেই বলছেন প্রচারের মুখের অভাব। তৃণমূল কংগ্রেসের যে প্রচারের দুটো মাত্র মুখ, একজন হচ্ছেন মমতা ব্যানার্জি আর একজন হচ্ছেন অভিষেক ব্যানার্জি, পিসি আর ভাইপো। এর বাইরে প্রচারের সে অর্থে মুখ নেই। আর যেই কারণে যখন ভোট একেবারে সামনে চলে এসছে, যে সবাই মিলে চতুর্দিক দিয়ে ঝাঁপিয়ে পড়ার যে বিষয়টা, সেটা কিন্তু করতে পারছে না তৃণমূল কংগ্রেস। কারণ এই দুই নেতার বাইরে ক্রাউড পুলার, যে একেবারে সবাইকে জমানোর মতো, লোক টানার মতো আর কোনো ফিগারই নেই, কোনো মুখ নেই তৃণমূল কংগ্রেসের, যেটা সব থেকে বড় সমস্যা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের। আর সেই জায়গায় বিজেপির মুখ নরেন্দ্র মোদী। আমি কতগুলো ছবি দেখাচ্ছি যারা প্রচারে আসছেন এই রাজ্যে, বা এই রাজ্যের যারা রয়েছেন নেতা। রাজনাথ সিং আপনারা দেখেছেন, ক্রাউড পুলার, যেখানে সভা করছেন সেখানে জমায়েত হচ্ছে, লোকজন সেখানে বাড়ছে অনেকটাই। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু ক্রাউড পুলার, যেখানে সভা করছেন লোকজন সেখানে কিন্তু জমছে। অমিত শাহ দলের একেবারে গুরুত্বপূর্ণ একজন নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যেখানে প্রচারে করছেন, একজন হেভিওয়েট একেবারে নেতা। আর জেপি নাড্ডা দলের সর্বভারতীয় সভাপতি, তিনিও ক্রাউড পুলার, যেখানে সভা করছেন, হাই ভোল্টেজ সভা হচ্ছে, অর্থাৎ প্রচারের একটা বড় মুখ। দিলীপ ঘোষ এই রাজ্যের নেতা, রাজ্যের সভাপতি, তিনিও ক্রাউড পুলার, একেবারে যেখানে সভা করছেন, রোড শো, সেখানেও জমছে বিরাট ভিড়। শুভেন্দু অধিকারী এই রাজ্যের নেতা এবং ভীষণ ক্রাউড পুলার, সভাতে, তার রোড শোতে প্রচুর জমায়েত। ইদানিংকালে মিঠুন চক্রবর্তী এসছেন, মিঠুন দা, তিনিও একবারে রোড শো শুরু করেছেন, প্রচারের একটা বড় মুখ হয়ে দাঁড়িয়েছেন। রাজীব ব্যানার্জি, তিনি কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, কিন্তু তার প্রচারেও কিন্তু এক জমায়েত হয় এবং তার কথা শোনারও প্রচুর লোকজন থাকেন। সুতরাং বিজেপির ক্ষেত্রে যত মুখ রয়েছে প্রচারের, সেই মুখগুলো এখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে যেভাবে নেমে পড়েছে প্রচারে, আর তৃণমূল কংগ্রেসের মুখ বলতে তো অভিষেক ব্যানার্জি আর হচ্ছেন মমতা ব্যানার্জি। এই দুটো মুখের সঙ্গে 8-10টা মুখের লড়াইটা কতটা টেক্কা দেবেন। চতুর্দিক দিয়ে যখন নির্বাচন হচ্ছে
বিভিন্ন দিকে, রাজ্যের বিভিন্ন প্রান্তে, সেখানে একসঙ্গে প্রচারের যে বিষয়টা, সেই জায়গাটা একেবারে বিভিন্ন দিক থেকে প্রচার, সেই জায়গাটাই তো মানে মূলত মানে প্রধান খামতি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের। এতদিন বিজেপি সেই অর্থে এইভাবে প্রচারটা তারা করেনি, কিন্তু যখন একেবারে শেষ দিকে চলে এসছে প্রচার এবং ভোট একেবারে ভোট গ্রহণ সামনে, তখন যেভাবে তারা চতুর্দিক দিয়ে প্রচারে নামছেন বিজেপির নেতারা, সেই সময় আরও অনেকের নাম আমি ছবি দেখাতে পারলাম না, স্মৃতি ইরানি থেকে শুরু করে আরও অনেকেই আসছেন প্রচারে। সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রচারের মুখ কোথায়? মুখ কোথায়? ক্রাউডফুল করতে পারেন সেটা কোথায়? এটাই সব থেকে বড় খামতি। অনেকেই বলছেন এর জন্য দায়ী কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নিজেই, কারণ তারা কাউকে নেতা হিসেবে উঠতেই দেননি। এটা অনেকেই বলছেন যে যারাই অনেকেই যোগ্য নেতা রয়েছেন বা ছিলেন, যেমন শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি, তারা যেভাবে কথা বলছেন, তাদের বক্তব্য শোনার জন্য যেভাবে ভিড় হচ্ছে, তারা তো তৃণমূল কংগ্রেসে ছিলেন এতদিন। তো তারা যে এত ক্রাউডফুল করতে পারেন, এত যে মানুষকে মানে টানতে পারেন তাদের বক্তব্য শোনার জন্য, এটা তো তৃণমূল কংগ্রেসে যখন তারা ছিলেন তখন তো বোঝাই যায়নি। তাহলে তারা চাপা পড়েছিলেন। আজকে অন্য দলে এসে তারা কিন্তু তাদের প্রতিভাটা দেখাচ্ছেন, কিন্তু তাদেরকে তো ব্যবহারই করেনি তৃণমূল কংগ্রেস। এরকম আরও অনেকে রয়েছেন তৃণমূল কংগ্রেসে, তাদেরকেও ব্যবহার করা হচ্ছে না। অর্থাৎ বক্তা হিসেবে, তৃণমূল কংগ্রেসের মুখ হিসেবে সেরকম কাউকে তোলাই হয় না তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা তাদের পরিবার, যেন দুজনই মুখ, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, এর বাইরে আর কেউ সেরকম নেতা নেই যারা দলের একটা বড় সভা করতে পারেন। এবং এর জন্য অবশ্যই যেটা আমি বলছিলাম যে দায়ী করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে তারাই চাননি যে তাদের দলের কেউ প্রচারের মুখ হয়ে উঠুন, কারণ তারা মুখ হয়ে উঠলে হতে পারে তাদের ধারণা যে তাদেরকেও একেবারে চাপা ফেলে দিতে পারেন ও তারা অদূর ভবিষ্যতে হতে পারে, সেই জন্যই কাউকে উঠতে দেননি। এবং তার জেটটা, তার যে প্রভাবটা নেগেটিভভাবে তাদের উপর পড়ছে এখন ভোটের সময়, যখন একটা সর্বভারতীয় দলের সঙ্গে লড়াই করতে তারা যাচ্ছেন, সেই সময় তাদের যে আক্রমণ চতুর্দিক থেকে, সেখানে তারা পেরে উঠছেন না প্রচারে, এবং সেই কারণেই কিন্তু দিশেহারা হয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস। অনেকেই কিন্তু সে কথা বলছেন। আমি তবু একেবারে পয়েন্ট ধরে ধরে আরও কতগুলো বিষয় আলোচনা করতে চাই। দর্শক, একটা ধারণা দিতে চাই যে কেন এই মুহূর্তে মনে হচ্ছে যে দিশেহারা হয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস, কেন প্রচারের দিক দিয়ে কি বিষয়টা আমরা একেবারে পয়েন্ট ধরে ধরে আলোচনা করব খুব দ্রুত। দর্শক, যেটা আমি প্রথমটা আলোচনা অলরেডি করে দিলাম, যে দুইয়ের বেশি প্রচারের মুখ নেই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ছাড়া, সেই অর্থে বক্তব্য হয়তো অনেকে রাখেন, সেই অর্থে প্রচারের মুখ নেই যাকে ঘিরে একেবারে একটা হাই ভোল্টেজ সভা হতে পারে। 2 নম্বর হচ্ছে প্রচারের নতুনত্ব নেই। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে প্রচার, তার কোনো নতুনত্ব নেই। মমতা ব্যানার্জি হুইল চেয়ারে করে যাচ্ছেন, এক জায়গায় গিয়ে বক্তব্য রাখছেন বটে, যখন তিনি হাঁটতে পারতেন, হেঁটে হেঁটে যেতেন, তখন অনেক কিছু নতুনত্ব দেখতাম। মন্দিরে ঢুকে পড়া, আরও কিছু দৃশ্য, চায়ের দোকানে গিয়ে চা তৈরি করে খাওয়ানো, কোনো আদিবাসী বাড়িতে গিয়ে যাওয়া, এই যে সিন ক্রিয়েট করা, এটা একটা প্রচারের অঙ্গ, যেটা আমরা অন্যদের ক্ষেত্রে দেখি। কিন্তু এখন একেবারে এক ঢোল এক কাশি হয়ে গেছে। তিনি পায়ের মানে ব্যান্ডেজ করে যেভাবে সভা করছেন, সব জায়গায় গিয়ে এক ধরনের বিষয়, সেখানে আর নতুনত্ব নেই, প্রচারে কোনো নতুনত্ব নেই। আসবেন, বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওই যতটুকুই বক্তব্য রাখবেন ততটুকুই টেলিকাস্ট হচ্ছে, ফলে তার অন্য অ্যাক্টিভিটি যা দেখা যাচ্ছে না, যেটা থেকে সিম্প্যাথি তৈরি হবে। ফলে এই মুহূর্তে কিন্তু প্রচারের নতুনত্ব নেই, যেটা বিজেপির ক্ষেত্রে রয়েছে। তারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছে, নতুন তথ্য নেই। সেই এক কথা, স্বাস্থ্যসাথী, বিনামূল্যে রেশন, এইসব দুয়ারে সরকার, সেই এক কথা, নতুনত্ব কিছু নেই। ফলে তার যে বক্তব্য যতটা শুনবো, তার মধ্যে নতুন কিছু মিডিয়া পার্সন খোঁজার চেষ্টা করে, নতুন কি তথ্য দিচ্ছেন, নতুন কোনো তথ্য নেই। যেই কারণে প্রচারের দিকে মানুষের ইন্টারেস্টটা কমে গেছে। এখন দেখবেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জায়গায় বক্তব্য রাখছেন, তার পূর্ণাঙ্গ টেলিকাস্ট আর টেলিভিশন চ্যানেলগুলো করে না, ওই বেছে বেছে খানিকটা করে। আগে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন মানে শুরু থেকে শেষ পর্যন্ত টেলিকাস্ট হতো। এখন দেখছেন একই কথা রোজ বলছেন, ফলে খানিকটা অন্য এইভাবে মিশিয়ে কিন্তু টেলিভিশনে টেলিকাস্ট হচ্ছে। এখানেই বোঝা যায় যে মিডিয়ার কাছেও কিন্তু গুরুত্বটা অনেকটা কমে গেছে। অপ্রাসঙ্গিক বক্তব্য প্রচুর। তিনি সোয়েটার বুনতে পারেন, তিনি বাসন মাজতে পারেন, তিনি কাপড় কাচতে পারেন, তিনি এইসব মানে তিনি কি করতে পারেন, তার কৃতিত্ব, যেগুলো নির্বাচনের ক্ষেত্রে সেই অর্থে কোনো প্রভাব পড়ে না। অপ্রাসঙ্গিক সব আলোচনা মানে বক্তব্য, যেগুলো নির্বাচনের ক্ষেত্রে মানুষের ভোটটার ক্ষেত্রে আরও অন্য বিষয়। তিনি হয়তো ভাবছেন যে এইগুলো বললে হয়তো আমাকে সিম্প্যাথি আদায় হবে, হয়তো সেই কৌশলে তিনি বলেন। কিন্তু এটা অনেকে বলছেন যে এইগুলো সব কথা কি আছে, অনেক অপ্রাসঙ্গিক বক্তব্য, যেগুলো কোনো মানে নির্বাচনের মানে যায় না, সভাতে যায় না, এইগুলো মানুষের আর শুনতে ভালো লাগে না। অশালীন মন্তব্য, আপনারা দেখছেন
ইদানিংকালে একেবারে দু অক্ষরের একটা শব্দ তো গতকাল শুনলেন নরেন্দ্র মোদী সম্পর্কে ইঙ্গিত করে বলেছেন, অশালীন বক্তব্য। একজন মুখ্যমন্ত্রী, দলের সুপ্রিমো, তিনি যদি এরকম শব্দ ব্যবহার করেন, এটা কিন্তু বিরাট নেগেটিভ। এবং যেই কারণে তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনেক মানুষের ধারণাই পাল্টে গেছে। ফলে প্রচারের শেষ দিকটা এসে তার ইমেজটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। সেই কারণেও তার প্রচারের গুরুত্বটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। ঝগড়ুটে মনোভাব, একটা বক্তব্য রাখেন সভাতে, দেখেছেন কিরকম করে বক্তব্য রাখেন, যারা ঝগড়া করছেন যুক্তি তর্ক দিয়ে কথা হবে, এগুলো কিন্তু মানুষ ভালো চোখে ভালোভাবে নেন না। প্রথম দিকে একটু শুনতেন, কিন্তু যখন দেখছেন যে প্রতিদিন এই করে যাচ্ছেন, ফলে এই জায়গাটা যেন অনেকটা গুরুত্ব কমে গেছে। অর্থাৎ সবার যে টিআরপি, প্রচারের যে টিআরপিটা, সেটা কিন্তু অনেকটা কমে গেছে। অভিষেক ব্যানার্জির বক্তব্যও তাই, যখন কথা বলেন একেবারে বাপ তুলে কথা বলেন, সেটা আপনারা শুনেইছেন। হ্যাঁ, নন্দীগ্রামে গিয়ে বলছেন এই তো আমি এখানে আছি, অনেক কথা বড় বড় কথা বলেছিল, কোথায় গেলেন? তিনি জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা নিয়ে রয়েছেন, স্টেজে উঠে বলছেন কোথায় গেলেন, আসুক না। এই যে বিষয়টা, এটা এক ধরনের সেই পাড়ায় ঝগড়া করার মতো। এই ধরনের মানসিকতা কিন্তু মানুষ ভালোভাবে নেন না। এটাও কিন্তু তাদের এই প্রচারের শেষ দিকটা এসে বিরাট গুরুত্ব কমিয়ে দিচ্ছে, এটা বলা যায়। আর একটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট, হাস্যকর প্রতিশ্রুতি। আপনারা জানেন যে চাকরির জন্য বেকাররা কীভাবে আন্দোলন করেছেন এবং তারা এখনও মুভমেন্ট করছেন, তাদের চাকরি নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোথাও যদি ওইরকম 2 নম্বরই হয় ভোটের ক্ষেত্রে, টাকা ছড়ানো বা ইত্যাদি ক্ষেত্রে যদি কোনো 2 নম্বরই হয়, ধরে দেবেন, চাকরি দেব, পুরস্কার দেব। মানে যারা পরীক্ষা দিচ্ছেন, যোগ্যতা অর্জন করে, তাদের চাকরি নেই, ভোটের ক্ষেত্রে এই সবগুলো ধরে দিলে, 2 নম্বরই ধরে দিলে তিনি চাকরি দেবেন। এটা কি ধরনের প্রতিশ্রুতি? চাকরি যদি থাকে তো তাদেরকে চাকরি দেওয়া হোক না, ভোটের সময় ভোটের এই 2 নম্বরই ধরার জন্য চাকরি দেবে, এটা কি ধরনের? আর এটা তো দিতেও পারেন না। এটা ভোট প্রচারে বেরিয়ে তিনি, আমি জানি না কমিশন এটাকে কেন আপত্তি করেনি বা করেছে কিনা, যে এরকম চাকরির প্রতিশ্রুতি এইভাবে হঠাৎ করে তিনি কিভাবে বলতে পারেন। আর এটা হাস্যকর, এটা অনেকেই বলছেন হাস্যকর, যে এটা এইভাবে করা যায় না। এমনি চাকরি নেই বলছেন, টাকা নেই বলছেন, আর এক্ষেত্রে কি ধরনের প্রতিশ্রুতি, সেটা বিশ্বাসযোগ্য নয়। আর একটা হচ্ছে যে বিজেপির ইস্তেহারে বিরাট চমক দিয়েছে বিজেপি। যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করতেন যে আমরা কন্যাশ্রী দিচ্ছি 25,000 টাকা, এই যে ব্যাপারটা, আর বিজেপি বলছে 18 বছর হলেই 2 লাখ টাকা পেয়ে যাবে। 25,000 টাকা রূপশ্রী কন্যাশ্রীতে হাফ ভরি সোনা হয় না, একটা মেয়ের বিয়ে দিতে গেলে হাফ ভরি সোনা হয় না। আর 2 লাখ টাকা, 18 বছর হলেই 2 লাখ, মানে একটা মেয়ের বিয়ে হয়ে যাবে। এই যে জায়গাটা, এতটাই বাড়িয়ে প্রতিশ্রুতি, ইস্তেহারে চমক দিয়েছে বিজেপি, যার কথা বলার কোনো জায়গাই নেই। বলা হয়েছে বিজেপির তরফ থেকে যে মহিলারা পাবলিক ট্রান্সপোর্টে ফ্রি যাবেন, এরকম ভাবনা তো নেই মমতা সরকারের। এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে রিজার্ভেশন, যেটা কথাগুলো বলা হয়েছে, যেগুলো মমতা সরকারের ভাবনার মধ্যেই নেই। ফলে যেভাবে তিনি প্রচার করছিলেন, বিশেষ করে কন্যাশ্রী, রূপশ্রী, খুব গর্ব করে কথাগুলো বলছিলেন, ট্যাব, সাইকেল, এগুলো তো রয়েছে বিজেপির ইস্তেহারে। এবং সুতরাং বিজেপি আরও কিছু এমন করেছে, বিধবা ভাতা 1000 টাকা করে, সেই জায়গা থেকে এতটাই বাড়িয়ে করে দেওয়া হয়েছে বিজেপির ইস্তেহারে 3000, এবং একেবারে কৃষকদের সাহায্য এমন করে দেওয়া হয়েছে ইস্তেহারে, শেষ মুহূর্তে চমক দিয়ে, যে আর তো নতুন কোনো ইস্তেহার বের করতে পারছে না তৃণমূল কংগ্রেস। ফলে এই জায়গাটা শেষ দিকে এসে যেন একবারে ঝড় তুলে দিচ্ছে বিজেপি, আর সেই ঝড়ের কাছে একেবারে ম্লান হয়ে পড়ছে তৃণমূল কংগ্রেসের প্রচার। আর ওই লাস্ট পয়েন্ট, যেটা ঐক্যবদ্ধ বিজেপি, যেটা সপ্তাহখানেক আগেও ছন্নছাড়া বিজেপি মনে হয়েছিল, বিভিন্ন জায়গায় খুব বিক্ষোভ হয়েছিল প্রার্থীদেরকে নিয়ে, কেন অমুকজনকে প্রার্থী করা হয়েছে, কেন যারা আদি বিজেপি প্রার্থী হতে পারেনি। এবং সেখানে বেশ মজাও পাচ্ছিলেন তৃণমূলের নেতারা, তারাও মজা পাচ্ছিলেন যে দেখো কি হচ্ছে বিজেপির মধ্যে, তাদের দল বলে কিছু নেই। সুতরাং এই বিষয়টা একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদী যখন খড়গপুরে এসে বললেন যে যখন গুরুত্বটা বাড়ালেন দিলীপ ঘোষের, বিজেপির রাজ্য সভাপতির, তখন দেখা গেল তারপর থেকে যারা অনেকে ভাবছিলেন যে দিলীপ ঘোষের অনুগামীরা মনক্ষুণ্ণ হচ্ছেন প্রার্থী তালিকা নিয়ে, তারাও সব ঐক্যবদ্ধ হয়ে গেলেন। কারণ তারাও বুঝে গেলেন যে আলটিমেট পরিবর্তনটা আনতে হবে, নাহলে ক্ষোভ বিক্ষোভের কোনো ভ্যালু থাকবে না যদি পরিবর্তনটা না আসে। যদি কোনোভাবে পরিবর্তনটা আটকে যায়, তাহলে কিন্তু তারা যে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, অভিমান করছেন, সব কিছুই জিরো হয়ে যাবে। সেই জন্যে তারা কোথাও একটা বুঝতে পেরেছেন এখন সব ঐক্যবদ্ধ হয়ে গেছে। এখন দেখবেন আর সেই অর্থে ক্ষোভ বিক্ষোভ নেই। একটা জায়গায় বিক্ষিপ্ত থাকতে পারে, বিক্ষিপ্ত ঘটনা থাকতে পারে, কিন্তু সেই অর্থে ক্ষোভ বিক্ষোভ নেই। ফলে এখন কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়ে পড়েছে। এটাও একটা বলা যায় সমস্যার একটা বিরাট কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের, যেই কারণে এতগুলো বিষয়, আরও হয়তো অনেক কারণ থাকতে পারে।
নিশ্চয় দর্শক সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। এবং যেই কারণে এই মুহূর্তে বলা যায় যে প্রচারে একেবারে ঝড় তুলেছে বিজেপি আর দিশেহারা হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু ভোট বক্সে কীভাবে তার প্রতিফলন হয় সেটার জন্য তো অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে 2 মে পর্যন্ত। দর্শক কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।